আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু 20 বছর আগেও 25 বছর আগেও একই ধরনের কথা শুনেছি আইসিটি সম্বন্ধে। বিগত 25 বছরে আমরা যে কথাগুলো শুনেছিলাম সেগুলো বাস্তবায়িত কেন হয়নি, এবং আজকে আবার নতুন করে সেই কথাগুলো কেন বলতে হচ্ছে, এটা কিন্তু ভাববার বিষয়। আমার সামনে আমি দুজনকে দেখতে পাচ্ছি যারা সেই সময় তরুণ ছিল এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা আইসিটি সেক্টরে কাজ করছিল। আমি তাদের নাম বলছি। একজন হচ্ছে মুস্তফা সাত্তার, আরেকজন হচ্ছেন আমজাদ সাহেব। তারা আজকে এখানে উপস্থিত, সেই কারণে আমি উৎসাহিত বোধ করছি। অর্থাৎ তারা কাজ করে যাচ্ছেন। 25 বছর কিন্তু কম নয়, কোয়ার্টার অফ এ সেঞ্চুরি। আর বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই সেই সময় থেকে কাজ করছেন। আমি কেন বলেছি যে আইসিটি পলিসির কথা একটু আগে আপনারা আলাপ করেছেন, ওয়াহিদুজ্জামান সাহেব বলেছেন। আমি যতদূর জানি 2005 সালের দিকে যে আইসিটি পলিসি বাংলাদেশের জন্য করে দেওয়া হয়েছিল, সেই পলিসিটা এখনো রয়েছে এবং সেটার কোনো আপডেট বা আধুনিকায়ন আজ পর্যন্ত করা হয়নি। আমি মূল কথায় ফিরে আসি, আইসিটি কেন? আইসিটি তো শুধু টেকনোলজির জন্য নয়, আইসিটি মানুষের জন্য। আমাদের জীবন ধারণ পদ্ধতিকে আধুনিকায়ন তথা সহজ করে তোলার জন্য, মানুষের কল্যাণের জন্য আমরা আইসিটি ব্যবহার করি, এইটা আমি বিশ্বাস করি এবং সেই চেষ্টা আমরা করেছিলাম। সেই কাজটি কিন্তু বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রকাশ্যে একটি মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ের সৃষ্টি করেছিলেন এবং সেই মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশকে আধুনিকায়নের জন্য এই নতুন টেকনোলজিতে। আজকে জনাব তারেক রহমান আমাদের বর্তমান চেয়ারম্যান, তিনি কিন্তু আবার নতুন করে সেদিকে দৃষ্টি দিয়েছেন এবং আমি বিশ্বাস করি এবার আমরা সেই কাজটি সফলভাবে করতে পারব। আমাদের যে প্রথম প্রচেষ্টা সেটা কেন পুরোপুরি অর্জিত হয়নি, আমি নিজে একটি ছোট্ট উদাহরণ, আমি আজকে থেকে 3 দিন 4 দিন আগে একটি উদাহরণ আমি দিচ্ছি। আমাদের একটি গাড়ির যে ট্যাক্স দিতে হয়, রোড ট্যাক্স বলে, সেটা দেওয়ার জন্য এটা যান্ত্রিক করা হয়েছে, এটা আধুনিক করা হয়েছে। এটা এখন ম্যানুয়ালি না দিয়ে এটা আপনার কম্পিউটার আইসিটি টেকনোলজির মাধ্যমে করা হয়, এটা আপনারা জানেন। ব্যাংকে করতে গিয়ে যখন চেষ্টা করলো, বললো যে এটা আমরা করতে পারছি না, সার্ভারের সমস্যা হচ্ছে। সার্ভারে কি সমস্যা হচ্ছে? কোন নাম্বারের সঙ্গে কোন নাম্বার মিলছে না, ট্যালি করছে না, সার্ভার ট্যাক্সটা গ্রহণ করছে না। তারপরে সেটা নিয়ে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এর মধ্যে ট্যাক্স দেওয়ার যে শেষ দিন ছিল সেই শেষ দিনটি পার হয়ে গিয়েছে। তো এগুলো করে সব পুরো কাজটি করতে 7 দিন লেগেছে এবং যে পরিমাণ হয়রানি হয়েছে, 7টি অফিসে দৌড়াদৌড়ি করতে হয়েছে এটাকে ঠিক করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে সব কিছু যে আমরা এই আইসিটি টেকনোলজির মাধ্যমে করতে চাচ্ছি, তার মূল উদ্দেশ্যটা কি? মানুষের জীবনযাপন প্রক্রিয়াকে সহজ করে তোলা। তো আমরা যদি সহজ করে তোলার পরিবর্তে কঠিন করে তুলি, তাহলে এই আইসিটির প্রবর্তন করে কী লাভ হবে? প্রথম যিনি বক্তা ছিলেন তিনি এই প্রশ্নের উত্তর কিছুটা দিয়েছেন। আমরা বিগত 15 বছরে দেখেছি আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি।
এখানে হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। আপনারা হয়তো অনেকে জানেন না, নতুন প্রজন্ম জানে না। এখানে উল্লেখ করা হয়েছে আমরা যে কালিয়াকৈরে আমরা একটি প্রকল্প আমরা হাতে নিয়েছিলাম। বাংলাদেশের সবচেয়ে যে কঠিন জিনিস যে জমি পাওয়া, সেটা কিন্তু আমরা করে এসেছিলাম সেখানে। কিন্তু পরবর্তীতে আমি যদি স্লাইডে ভুল না দেখে থাকি, সেখানে প্রায় 30,000 কোটি টাকার মতো বোধহয় ব্যয় হয়েছে বা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু নেট রেজাল্ট হচ্ছে জিরো। তো আইসিটি নগরী সেখানে তৈরি হয়নি। এবং আরো বেশ কিছু উদাহরণ, যে প্রথম রিপোর্টটা সেখানে দেওয়া হয়েছে, চরম দুর্নীতি হয়েছে আইসিটি না। দুর্নীতি হয়েও যদি মানুষের সেবা সঠিকভাবে দিতে পারতো, তাহলেও আমি বুঝতাম যে কিছু অর্জন হয়েছে। কিন্তু আমি যে উদাহরণটা একটু আগে দিয়েছি, ওয়াহিদুজ্জামান সাহেব বলেছেন যে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা সেটা, যদি জনগণ আমাদের এই সরকার পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা অনেক কিছু করব। ডেটা সেন্টার, সার্ভার, সবকিছু আধুনিকায়ন, আইসিটির মাধ্যমে কাজগুলো করা। কেন আমরা আইসিটির মাধ্যমে করতে চাচ্ছি? সবাইকে ইন্টারনেট সুবিধা দেয়া কেন আমরা করতে চাচ্ছি? আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে মানুষের জীবনযাপন প্রক্রিয়াকে সহজ করার জন্য। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য যদি সাধিত না হয়, তাহলে তো আমি আইসিটি করলাম কি না করলাম তাতে তো কিছু এসে যায় না। আজকে এই কক্ষে যারা আছেন, আমি তো বিশ্বাস করি বাংলাদেশের যে ভবিষ্যৎ, যে মডার্নাইজেশন, এই টেকনোলজি, সেটা করার জন্য আপনার এই কক্ষের, আমি জানি না 50 থেকে 60 জন মানুষ যারা রয়েছেন, আপনারা যথেষ্ট। আর কিছু দরকার হয় না। এবং আমি এটাও বিশ্বাস করি যে আপনাদের সেই যোগ্যতা রয়েছে। আপনারা কিছু উদাহরণ দিয়েছেন, আপনাদের মধ্যে কারা কি করেছেন, এবং আমাদের মধ্যে বিদেশে গিয়ে কারা কি করছেন, সেই উদাহরণ আপনারা আপনাদের বক্তব্যে উপস্থাপন করেছেন। আমাদের তো কোনো কিছুর অভাব নেই। আমরা যে কাজটি আজকে থেকে 25 বছর আগে শুরু করেছিলাম, সেই কাজটি যদি মাঝখানে যে 17 বছরের যে সরকার, সেই সরকার যদি সেটাকে মিসইউজ না করতো, বা সেটাকে ব্যবহার করে তারা দুর্নীতি বা অর্থ উপার্জনের পন্থা হিসেবে ব্যবহার যদি না করে, তারা মানুষের কল্যাণে যদি আইসিটিটাকে ব্যবহার করত, তাহলে তো আজকে আমরা এই অবস্থায় আসতাম না। আমি সেটা মনে করি। এবং এই যে দুর্বৃত্তায়ন, এই দুর্বৃত্তায়নের হাত থেকে আইসিটিকে যদি আমরা রক্ষা না করি, এই প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহার যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী হয়ে থাকব। আজকে যে পরিবর্তন বাংলাদেশে, যে পরিবর্তনের কথা আমরা বলছি, আপনারা দেখেছেন 2024-এর জুলাই আগস্টে নতুন প্রজন্ম তারা যে একটি পরিবর্তন বাংলাদেশে এনেছে, এমন একটি পর্যায়ে আমরা জানি যে রাজনীতিক হিসেবে আমরা দীর্ঘ 17 বছর আমরা গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপি সেখানে মূল ভূমিকা পালন করেছিল। আমরা একটি পরিবর্তনের জন্য একটি পরিবেশ আমরা সৃষ্টি করেছিলাম, যে পরিবেশে ছাত্র জনতা এসে তারা একটা স্ফুলিঙ্গ জারি দিয়েছিল, যে স্ফুলিঙ্গের ফলে একটি বিস্ফোরণ হয়েছিল, এবং যে বিস্ফোরণের ফলে স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই পরিস্থিতি ফলশ্রুতিতে যে পরিবর্তনটা আমরা আজকে, যে পরিবর্তন প্রক্রিয়ার ভিতরে আজকে আমরা রয়েছি, আমি বিশ্বাস করি সেই পরিবর্তনের মাধ্যমে আমরা এদেশে ভবিষ্যতে আবার একটি গণতান্ত্রিক, উদারপন্থী এবং জনকল্যাণমুখী একটি সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারব। এবং যদি সেটা আমরা করতে পারি, তাহলে আপনাদের ভূমিকা কিন্তু এই দেশ পুনর্গঠনে আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের পালন করতে হবে।
সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। একটি কথা সত্য, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার যে আইটি টিম যারা আজকে এই আলোচনা সভাটি আয়োজন করেছেন, বিশেষ করে সেই টিম, তারা কিন্তু কমিটেড, এই উদ্দেশ্যে তারা কমিটেড। আজকে যে বিভিন্ন প্রবন্ধগুলো উপস্থাপন করা হয়েছে, আজকে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে, এ থেকে কিন্তু আমরা কনভিন্স যে এই টিম কিন্তু প্রস্তুত রয়েছে। কিন্তু যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডেলিভারি, এবং সেই ডেলিভারির সুফল কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এখানে অনেক অনেক চমৎকার কিছু প্রস্তাব এসছে, আপনারা শুনেছেন বিভিন্ন বক্তার কাছ থেকে। যেগুলো যদি মানুষের সুফলটা যদি মানুষের হাতে না পৌঁছায়, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। আমি একটি গল্প বলেছি আজকে থেকে 1 সপ্তাহ আগের, যে ওই যে গাড়ির ট্যাক্স দিতে গিয়ে কি ধরনের হয়রানি হতে হচ্ছে। এখন দেখুন, এই যে আজকের যে প্ল্যাটফর্ম, আজকে দেখুন একটা সময় ছিল আমরা কম্পিউটারে কাজ করেছি। আমি যখন আজকে থেকে প্রায় 45 বছর আগে IBM যখন প্রথম ডেস্ক কম্পিউটার শুরু করে, তখন সেই কম্পিউটারগুলো তারা, আমি তখন ক্যালটেকে ছিলাম যখন, সেই কম্পিউটারগুলো তারা আমাদের দিয়ে দিত, বলতো যে তোমরা এই কম্পিউটারগুলি ব্যবহার করে নষ্ট করো। IBM যখন প্রথম ডেস্ক কম্পিউটার বানানো শুরু করে, তোমরা এই কম্পিউটারগুলি ব্যবহার করে নষ্ট করে আমাদের কাছে ফেরত দেওয়া। উদ্দেশ্য ছিল যে এই কোথায় ভুল হচ্ছে তাদের, এই টেকনোলজিতে ভুলগুলো কোথায় হচ্ছে, কী কারণে হচ্ছে, সেটাকে ডিটেক্ট করে সেটাকে সংশোধন করে মানুষের কাছে কম্পিউটারগুলি পৌঁছে দেয়। তো তখন ডেস্ক কম্পিউটার এসছে, তার আগে আমরা কাজ করেছি মেইন ফ্রেম কম্পিউটারে কাজ করতাম আমরা। এই ধরনের একটা সুপার কম্পিউটারের জন্য এই ধরনের একটা বড় কক্ষ লাগতো। আজকে যে আমাদের পকেটে যে টেলিফোনটা রয়েছে, এই টেলিফোনে কিন্তু তার চেয়ে বেশি ডেলিভারি দিতে পারে, বেশি কাজ আমরা করতে পারি। তো টেকনোলজি আজকে পরিবর্তন হয়েছে, কিন্তু সেই টেকনোলজির সুফল বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষ কতটুকু পেয়েছে, সেইটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। এবং সেইটা যদি আমরা, সেই ডেলিভারি যেটা আমি একটু আগে বলছি, সেই ডেলিভারি যদি আমরা না করতে পারি, তাহলে পরিকল্পনা আরও আমরা অনেক করতে পারবো, মানুষকে অনেক কথা বলতে পারবো, তাতে কিন্তু কোনো লাভ হবে না। আমি এই প্রসঙ্গে আরেকটি গল্প বলবো, যে ঢাকায় 1 সপ্তাহ আগে যে গাড়ির গল্পটি বলেছি, তার আগে প্রায় 45 বছর আগের একটি গল্প বলবো। তখন আমেরিকার যুক্তরাষ্ট্রে, আমি যেটা বলছিলাম যে ক্যালটেকের কথা, সেখানে কিন্তু কম্পিউটারাইজেশন, আজকে আমরা যে পর্যায়ে আছি সেখানে তখনকার দিনের টেকনোলজি সবে মাত্র আসা শুরু করেছে। আমি একদম আমার নিজের জীবনের গল্প বলছি। সেখানে যে অ্যাপার্টমেন্টে আমি বসবাস করতাম, আমরা সেই অ্যাপার্টমেন্টের বাড়ি ভাড়া দেওয়ার জন্যে আগে ম্যানুয়ালি হতো। আমরা যখন ছিলাম সেখানে, তখনই সেখানে কম্পিউটারাইজেশন শুরু হয়, আজকে থেকে 45 বছর আগে। তো 1 মাসে আমরা সেখানে বাড়ি ভাড়া দিতে গিয়ে দেখলাম যে সেখানে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। আমি একটি চেক দিয়েছিলাম, সেই চেকটি সঠিক সময়ে বা যে কোনো কারণে ট্রানজ্যাকশনে ডিলে হয়েছে, এবং সেই কারণে বাড়ি ভাড়ার উপরে একটি ফাইন হয়েছে। তো আমি তখন বললাম যে এই চেকটি তো ছবি ছিল, ফটোকপি ছিল, আমি দেখালাম যে এটা তো সঠিক সময় আমি দিয়েছি, এটা তো তাহলে আমার উপরে কেন ফাইন করবে? আমার নিজের জীবনের গল্প বলেছি। বলে কেন ফাইল হয়েছে আমি বলতে পারবো না। তুমি বলতে পারবে, তোমার সামনে তো সব কিছু কাগজপত্র রয়েছে। তো যিনি ম্যানেজার বলে, তখন যে ম্যানেজার ভদ্রমহিলা বলছিলেন যে আমি জানি না, কারণ এখন এগুলো সব কম্পিউটারে হয়। তো আমি তখন প্রশ্ন করলাম যে কম্পিউটার নিয়ে তো আমি দিনরাত 24 ঘন্টা কাজ করি, কম্পিউটার হলে তো কাজটা আরও সহজ হবার কথা, এটা বিলম্ব হচ্ছে কেন? বলছে কম্পিউটারের ফাংশনে কোনো একটা গন্ডগোল হয়েছে, এটা আমি সংশোধন করতে পারবো। তো ওই যে দেখুন,
45 বছর আমার জীবনের যে অভিজ্ঞতা, আজকের বাংলাদেশে আজকে 1 সপ্তাহ আগে কিন্তু আমি ঠিক একই অভিজ্ঞতা, আমি যে ব্যাংকে বলছে যে আমি কিছু করতে পারবো না, সার্ভার কাজ করছে না। তো এই সার্ভার কাজ করছে না, এইটা আমি শুনতে চাই না। যদি কথা হয় যে সার্ভার কাজ, আমার বিশ্বাস এই কক্ষে যারা আছে তাদের এই অভিজ্ঞতা, তাদের প্রত্যেকের ব্যাংকে বা এখানে সেখানে একবার না একবার গেছে সার্ভার কাজ। তো যদি সার্ভার কাজ না করে তাহলে কিন্তু এই টেকনোলজি দিয়ে মানুষের কোনো কল্যাণ হবে না। সার্ভারকে কাজ করতে হবে, সার্ভারকে কাজ করাতে হবে। একটু আগে শুনেছেন আপনারা এআই কিন্তু নিজে কিছু করে না। আমি যদি এআই তৈরি করতে না পারি তাহলে এআই কাজ করবে না। It's not the machine, it's the man behind the machine which is important. তো আমি অনেক কথা বলে ফেলেছি। আমার মনে হয় আমরা এই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আগামী 12ই ফেব্রুয়ারির দিকে আমরা তাকিয়ে আছি। আবার নতুন করে গণতান্ত্রিক একটা পদ্ধতিতে আমরা ফিরে যাব। কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ। যদি জনগণের কল্যাণ আমরা সাধন করতে না পারি তাহলে এই গণতন্ত্রের বলি আমরা যতই বলি না কেন, এটা দিয়ে কিন্তু দেশের মানুষ সন্তুষ্ট হবে না। কাগজে কলমে কি করলাম, রিফর্ম করলাম, সংবিধান পরিবর্তন করলাম, আইন কানুন পরিবর্তন করলাম, সব কিছু করতে পারবো, কিন্তু মানুষের জীবন যদি আমি সহজ করে তুলতে না পারি, যেটা হচ্ছে আমি বিশ্বাস করি আইটি মূল উদ্দেশ্য, মানুষের জীবনকে সুখী সুন্দর করে তোলা, জীবনকে সহজ করে তোলা, সেটা করতে না পারলে কেবল কম্পিউটার, অ্যাপ, টেকনোলজি আমরা যতই বলি না কেন, ডেটা সেন্টার, কোনো কিছু থেকে হবে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে এই প্রযুক্তিকে, এটা একটা একটা আশ্চর্যজনক প্রযুক্তি, এবং এই প্রযুক্তিকে আমি এই প্রযুক্তিকে যারা অপব্যবহার করছে সেদিকে আমি যাচ্ছি না, সেটা অন্য একটি জগৎ, অন্য একটি আলোচনা, সেই আলোচনায় আজকে আমি যাব না। শুধু এইটুকু বলবো যে আসুন এই আধুনিক প্রযুক্তিকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করি, বাংলাদেশের মানুষের কল্যাণে ব্যবহার করি, এবং বাংলাদেশের মানুষের কিন্তু সেই বুদ্ধিমত্তা এবং সেই যোগ্যতা বাংলাদেশের মানুষের আছে। এটা আমরা প্রমাণ করেছি যে আইটি জগতে বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে। সবাইকে ধন্যবাদ।